জিওগ্রাফি আর্টে গ্লান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার পরবর্তী ভিডিও শুরু করতে চলেছি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল অর্থাৎ AM ক্লাইমেট। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব ট্রপিক্যাল মনসুন ক্লাইমেটিক রিজন। আরবি শব্দ মৌসিম বা মালায়ালাম শব্দ মনসিন থেকে সম্ভবত মৌসুমী শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হল ঋতু। পৃথিবীর যে সকল অঞ্চলে ঋতু পরিবর্তনের সাথে সাথে পরস্পরের বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ গ্রীষ্মকালে সমুদ্র থেকে আর্দ্র বায়ু স্থলভাগের দিকে ও শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক বায়ু সমুদ্রের দিকে প্রবেশ করে, তাকেই মৌসুমী জলবায়ু অঞ্চল বলে। ভারতীয় উপমহাদেশ হল মৌসুমী বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র। তাই প্রাচীন ভারতীয় মুনি ঋষিরা এই বায়ুকেই নৈরত মরুত অর্থাৎ দক্ষিণ পশ্চিম বায়ু বলে আখ্যা দিয়েছেন। এবার চলো দেখে নিই যে কোথায় দেখা যায় মৌসুমী জলবায়ু অঞ্চল। এর অক্ষাংশ ভিত্তিক যে অবস্থান, উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই জলবায়ু অঞ্চল অবস্থিত। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই জলবায়ু অঞ্চলের বিস্তার উত্তরে 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত হতে পারে। অঞ্চল ও দেশভিত্তিক অবস্থান। মৌসুমী বায়ুর সক্রিয়তা ও প্রসারের উপর ভিত্তি করে মৌসুমী জলবায়ু অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত, প্রকৃত মৌসুমী জলবায়ু অঞ্চল, অর্থাৎ যেখানে সত্যি সত্যি আসল যে জলবায়ু অঞ্চলটা সেটা হচ্ছে প্রকৃত মৌসুমী জলবায়ু অঞ্চল। কোথায় দেখা যায়? ভারত সমেত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ এর অন্তর্গত। প্রধান দেশগুলি হলো ভারত, প্রধান বিচরণ ক্ষেত্র এখানে আমি আগেই বলেছি। এছাড়া কোথায় আছে? পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং ফিলিপাইনের উত্তর অংশ, চীনের দক্ষিণ অংশ ও তাইওয়ান। এই অঞ্চলের বাইরে অস্ট্রেলিয়ার কার্পেন্টেরিয়া উপসাগরীয় অঞ্চলে প্রকৃত মৌসুমী জলবায়ুর অন্তর্গত। আচ্ছা, এবার দেখে নিই ছদ্ম মৌসুমী জলবায়ু অঞ্চল। আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমে গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট উপকূল অঞ্চল এবং পূর্বে মোজাম্বিক, তানজানিয়া, কেনিয়া, সোমালি ও মাদাগাস্কারের পশ্চিম উপকূল অংশ ছদ্ম মৌসুমী জলবায়ুর অন্তর্গত। মৌসুমী বায়ু প্রভাবিত অঞ্চল। দক্ষিণ আমেরিকার উত্তর অংশে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফরাসি গায়ানা, উত্তর পূর্ব ব্রাজিলের উপকূল অংশ এবং সংলগ্ন ক্যারিবিয়ান সাগরের পুয়ের্তো রিকো, ডোমিনিকান রিপাবলিক হল মৌসুমী বায়ু প্রভাবিত অঞ্চল। অর্থাৎ এই অংশ দিয়ে মৌসুমী বায়ু প্রভাবিত হয়। তার মানে এটা প্রকৃত মৌসুমী কিন্তু নয়, এখান দিয়ে বায়ু প্রবাহিত হয়, কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। এবার হচ্ছে পরিবর্তিত মৌসুমী জলবায়ু অঞ্চল। মধ্য আমেরিকার দেশসমূহ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও ফ্লোরিডা অঞ্চল পরিবর্তিত মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আচ্ছা, এই গেল আমরা দেখে নিলাম যে কোথায় দেখা যায়। এবার আমরা চলে আসি মৌসুমী জলবায়ু অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখে নিই। দেখো, প্রতিটি জলবায়ু তার নিজস্ব উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি জলবায়ুগত সূচকগুলির ভিত্তিতে অন্য জলবায়ু অঞ্চল থেকে কিন্তু আলাদা। তো এই ক্ষেত্রেও মৌসুমী জলবায়ুর ক্ষেত্রেও যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেগুলো ব্যতিক্রম নয়, তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তো প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথম হলো ঋতু অনুসারে মৌসুমী জলবায়ুর উপাদানগুলির বিন্যাসগত বৈপরীত্য। দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের ফলে সাথে সামঞ্জস্য রেখে উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের বন্টনে আমূল পরিবর্তন ঘটে। যেমন এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ কিন্তু শীতকাল মৃদু শীতল। এখানে স্থলভাগের ওপর গ্রীষ্মকালে নিম্নচাপ এবং শীতকালে স্থলভাগের ওপর মৃদু উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এছাড়াও এখানে গ্রীষ্মকালের শেষ ভাগ থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রভাবিত হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালের শেষ ভাগে অধিক বৃষ্টিপাত এবং শীতকালে অপেক্ষাকৃত স্বল্প বৃষ্টিপাত ঘটে বা শুষ্ক থাকে। ভারতে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে মৌসুমী জলবায়ুর খামখেয়ালি চরিত্র। এই জলবায়ুকে খামখেয়ালি শিশুর সাথেই কিন্তু আলোচনা করা যায়। দেখো, তার কারণ হচ্ছে মৌসুমী বায়ু দেখবে যে কখনো চলে আসে খুব আগে,
আবার কখনো দেখবে যে নির্দিষ্ট সময়ের অনেক পরে আসছে। ফলে এই যে খামখেয়ালি চরিত্র, এটা কিন্তু তার প্রধান বৈশিষ্ট্য। ভারতীয় মৌসুমী জলবায়ুর পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে ভারতীয় ভূখণ্ডে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন অনিশ্চিত প্রকৃতির। যে বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে দেরিতে আসে, সেই বছর কি হবে, দেশে খরার প্রাদুর্ভাব ঘটে। বিপরীতভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে বছর নির্ধারিত সময়ের আগে এসে পৌঁছায়, সে বছর তাহলে কি হবে, নিশ্চয়ই বুঝতে পারছো যে অবধারিতভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা হবে, বেশি দিন ধরে বৃষ্টিপাত হবে। তো মৌসুমী জলবায়ুর এই অনিশ্চিত প্রকৃতি ইদানিং সারা পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশ আরো অস্থিতিশীল হয়ে উঠছে বলে বিজ্ঞানীরা মনে করেন। এবার দেখে নিই আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের উষ্ণতার বৈশিষ্ট্যগুলো। প্রথম হচ্ছে তিন ঋতুর প্রাধান্য, প্রধান তিনটে ঋতু, অর্থাৎ উষ্ণ শুষ্ক ঋতু, হট ড্রাই সিজন, উষ্ণ আর্দ্র ঋতু, হট ওয়েট সিজন, মৃদু শীতল শুষ্ক ঋতু, কুল ড্রাই সিজন। এবার এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে ঋতুগুলো কোন মাসে এবং কোন গোলার্ধে কোন কোন মাসে দেখা যায়। দেখো, উষ্ণ শুষ্ক ঋতু, যেখানে বৃষ্টি হবে না, ড্রাই থাকবে, খুবই উষ্ণ হবে। তো তোমরা বুঝতে পারছো উত্তর গোলার্ধে, তা আমরা যেহেতু উত্তর গোলার্ধে আছি, উত্তর গোলার্ধে দেখবে মার্চ থেকে মে মাসে প্রচণ্ড গরম পড়ে। আবার দক্ষিণ গোলার্ধে সেপ্টেম্বর থেকে নভেম্বর হলো উষ্ণ শুষ্ক ঋতু। ঠিক আছে। উষ্ণ আর্দ্র ঋতু, বৃষ্টি হয় কোন মাসে, জুন থেকে অক্টোবর। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে ডিসেম্বর থেকে এপ্রিল। মৃদু শীতল শুষ্ক ঋতু, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এটা হচ্ছে শুষ্ক ঋতু অর্থাৎ শীতকালটা। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে মে থেকে আগস্ট। বোঝা গেল, এই প্রধান তিনটে ঋতুই কিন্তু প্রাধান্য আছে। এছাড়া যে অন্যান্য ঋতুগুলো খুবই কম সময় ধরে থাকে, শরৎকাল, এগুলো খুবই কম সময়ের জন্য বোঝা যায়। এবার হলো উষ্ণতা ঋতুভিত্তিক পরিবর্তনশীলতা। মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে উষ্ণতার পরিবর্তন ঘটে। তবে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে উষ্ণতা সারা বছরই সমভাবাপন্ন থাকে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তোমরা জানো যে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, সে যে অঞ্চলেই থাকুক না কেন। তো উপকূল থেকে যতই মহাদেশের অভ্যন্তরে প্রবেশ করা যায়, বার্ষিক উষ্ণতার প্রসার কিন্তু ততই বাড়তে থাকে। যেমন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কিন্তু সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা দেখো 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে। এবার দেখে নিই দৈনিক উষ্ণতা ও উষ্ণতার প্রসারের আধিক্য। মৌসুমী জলবায়ু অঞ্চলে দৈনিক গড় উষ্ণতা ও দৈনিক উষ্ণতার প্রসার বেশি। উষ্ণ শুষ্ক ঋতুতে দৈনিক সর্বোচ্চ উষ্ণতা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এমনকি 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি পাওয়া যায়। মৃদু শীতল শুষ্ক ঋতুতে দিনের সর্বোচ্চ উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বায়ুতে আর্দ্রতা কম থাকায় উত্তাপ অসহনীয় বোধ হয় না। অর্থাৎ যখন শীতকাল থাকে, খুব বেশি যে ঠান্ডা পড়ে তা কিন্তু নয়। শুষ্ক বায়ু ও মেঘমুক্ত আকাশ ভূপৃষ্ঠ থেকে দ্রুত তাপ বিকিরণে সাহায্য করে বলে সাধারণত রাতের বেলায় তাপমাত্রা অনেক সময় 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এই জলবায়ু অঞ্চলে দৈনিক তাপমাত্রার প্রসার অঞ্চলভেদে পরিবর্তিত হয়। যেমন মুম্বাই ও চেন্নাই শহরে দৈনিক তাপমাত্রার প্রসার যথাক্রমে 8.3 ডিগ্রি সেলসিয়াস ও 11 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সমুদ্র থেকে অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন স্থানে দৈনিক তাপমাত্রার প্রসার 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়। অর্থাৎ দিন রাতের উষ্ণতার পার্থক্য যত সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে যাবে তত কিন্তু বেশি হচ্ছে। দেখো, চেন্নাই মুম্বাই যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অবস্থিত, সেখানে পার্থক্য মাত্র 8.3 ডিগ্রি সেলসিয়াস বা 11 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে সেক্ষেত্রে অভ্যন্তরীণ যেমন যে দেখা যায় মধ্যপ্রদেশ, ভোপাল, এসব অঞ্চলে কি দেখা যাবে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে দিন রাতে উষ্ণতা পার্থক্য। আচ্ছা, এবার দেখে নিই মৌসুমী জলবায়ু অঞ্চলে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে স্থলভাগে নিম্নচাপের অবস্থান করে। ঠিক আছে। দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে লম্বভাবে পতিত সূর্যরশ্মির প্রভাবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। ফলে কি হবে, স্থলভাগের ওপর বায়ুর চাপ বিশেষভাবে হ্রাস পাবে, কারণ উষ্ণতা বৃদ্ধি হলে বায়ুর চাপ হ্রাস পাবে এবং নিম্নচাপের সৃষ্টি হবে। প্রসঙ্গত, নিম্নচাপের অক্ষটি স্থানীয়ভাবে অস্থিতিশীল প্রকৃতি।
স্থলভাগের ওপর উষ্ণতার তীব্রতা, জলীয় বাষ্পের যোগান, বৃষ্টিপাতের পরিমাণের প্রভৃতি কারণের দ্বারা এই নিম্নচাপ প্রত্যক্ষভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান পরিবর্তন করে। জুলাই মাসে উত্তর পশ্চিম ভারতের ওপর বায়ুর চাপ হ্রাস পেয়ে 999 মিলিবার হয়। আবার জানুয়ারি মাসে মৌসুমী জলবায়ু অঞ্চলে বায়ুর চাপ বেড়ে 1014 থেকে 1026 মিলিবারের মধ্যে থাকে। তাহলে বুঝতে পারছো যে গ্রীষ্মকালে স্থলভাগে নিম্নচাপ বিরাজ করে। আরেকটা যেটা প্রধান বৈশিষ্ট্য, বায়ু প্রবাহের বৈপরীত্য। এটা দেখে একদম স্পষ্ট হয়ে বোঝা যায় যে এটা মৌসুমী জলবায়ু অঞ্চল। দেখো, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে মৌসুমী বায়ু প্রবাহের দিক বা অভিমুখ বদলে যায়। গ্রীষ্মকালে দক্ষিণ গোলার্ধের যে সমুদ্র থেকে উত্তর গোলার্ধের স্থলভাগ অভিমুখে যে উষ্ণ ও আর্দ্র বায়ু, মৌসুমী বায়ু যে প্রবাহিত হয় তার নাম হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। শীতকালে আবার কি হয়ে যায় দেখো, উত্তর গোলার্ধের স্থলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের সমুদ্র অভিমুখে যে শীতল ও শুষ্ক বায়ু চলাচল করে তাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। অর্থাৎ গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যে বায়ু প্রবাহের দিক পরিবর্তনে কৌণিক পরিমাণ প্রায় 120 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ অভিমুখ পুরো চেঞ্জ হয়ে যায়। বোঝা গেছে? একটা আসছিল পুরো দক্ষিণ পশ্চিম দিক থেকে গ্রীষ্মকালে, যেটা যে দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে বৃষ্টিপাত হয়, আবার শীতকালে পুরো উত্তর পূর্ব পুরো অভিমুখ পুরো বিপরীত হয়ে যায়। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এবার পরবর্তী বৈশিষ্ট্যে চলে যাই। গ্রীষ্ম মৌসুমী প্রাককালে ঝড় ও উষ্ণ শুষ্ক বায়ুর প্রকোপ। মৌসুমী জলবায়ু অঞ্চলে এপ্রিল মে মাসে পূর্ব ভারতে এবং বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের আগমন ঘটে। বৈশাখ মাসে এই ঝড়ের আবির্ভাব ঘটে বলে একে স্থানীয় ভাষায় কালবৈশাখী বলে। মূলত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী প্রকোপ বজায় থাকে। তো কালবৈশাখীর প্রভাবে বজ্রবৃষ্টির ঘটনা ঘটে, শিলাবৃষ্টি হয়, ঝড় বৃষ্টির পরে তাপমাত্রা কমে যায় এবং আবহাওয়া আরামদায়ক হয়। একে কালবৈশাখী কেন বলা হয়? যেহেতু বৈশাখ মাসে ঘটে, বাংলা যে মাস বৈশাখ মাসের দিকে সাধারণত ঘটে থাকে, তাই একে কালবৈশাখী বলে। যে গ্রীষ্ম মৌসুমী প্রাককালে মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময়ে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে লু ও আধি নামক উষ্ণ শুষ্ক বায়ু প্রভাবিত হয়। ঠিক আছে? তাহলে উত্তর পশ্চিম ভারতে তখন যেহেতু সেখানে কি রয়েছে, থর মরুভূমি আছে, সেই মরুভূমি থেকে এক ধরনের শুষ্ক বায়ু প্রভাবিত হতে থাকে, যার নাম হলো লু আধি। এর পরবর্তী বৈশিষ্ট্য, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে ঝড় বৃষ্টি। দেখো, প্রতি বছর অক্টোবর ও নভেম্বর মাসে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায়, বিশেষত বঙ্গোপসাগর উপকূল অঞ্চলে স্থলভাগের ওপর প্রবহমান প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরের সামুদ্রিক বায়ুর সংঘাত ঘটে। অর্থাৎ যে মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেটা তখন ফিরে যাওয়ার সময়, কারণ শীতকাল আসছে, শুষ্ক বায়ু অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রভাবিত হওয়ার সময় হচ্ছে। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কি হচ্ছে, সামুদ্রিক বায়ুর সাথে সংঘর্ষ ঘটে, ফলে শীতল শুষ্ক প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু উষ্ণ আর্দ্র বঙ্গোপসাগরীয় বায়ুপুঞ্জকে ট্রপোস্ফিয়ারের অধিকতর উচ্চতায় তুলে দেয়। এই ঘটনার প্রভাবে উষ্ণ আর্দ্র বায়ু অস্থিতিশীল হয়, ঝড় বা সাইক্লোনের সৃষ্টি হয়, বৃষ্টিপাত হয় এবং আশ্বিন মাসে এই ঝড় সংঘটিত হয় বলে আবহাওয়ার এই গোলযোগকে কি বলা হয়, আশ্বিনের ঝড় বলা হয়। এবার পরবর্তী বৈশিষ্ট্য, মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ও সংশ্লিষ্ট বৈশিষ্ট্য। বৃষ্টিপাতের অসমান ঋতুভিত্তিক বন্টন। ভারতীয় ভূখণ্ডে মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকাল জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় এবং 4-5 মাস স্থায়ী হয়। অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষার রেস থাকে। এই স্থায়ী বর্ষাকালে বছরের মোট বৃষ্টিপাতের 3/4 সংঘটিত হয়, বাকি 7-8 মাসে বছরের মোট বৃষ্টিপাতের 1/4 বর্ষিত হয়। অর্থাৎ বর্ষাকালেই কিন্তু বছরের বেশিরভাগ বৃষ্টিপাতটা হয়ে থাকে। ভারতের রাজস্থান রাজ্যে বছরে 90% বৃষ্টিপাত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সংঘটিত হয়। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বিস্ফোরণ। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপ ও আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলের অর্থাৎ ITCZ এর যৌথ প্রভাবে ভারত মহাসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষরেখা অতিক্রম করবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে প্রভাবিত হবে। প্রতি বছর জুন মাসের প্রথম দিকে ভারতের কেরলের উপকূলে এসে প্রথমে পৌঁছায়
এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। ভারতীয় ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের এই ঘটনাকে মৌসুমী বিস্ফোরণ বা ইংরেজিতে বার্স্ট অফ মনসুন বলে। এল নিনোর আগমনে ভারতে মৌসুমী বায়ু দেরিতে আসে, বৃষ্টিপাত কম হয়, খরা হতে পারে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিপাতের ছেদ। দেখো, যেমন বিস্ফোরণ দেখলে সেরকমই মৌসুমী বায়ুর আগমনে একটানা বৃষ্টির পরিবর্তে মাঝে মাঝে বেশ কয়েকদিন, ধরো 7 থেকে 15 দিন আবহাওয়া বৃষ্টিহীন থাকে। একেই বলা হয় বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন। তাহলে বুঝতে পারলে যে বৈশিষ্ট্যগুলো কি। তো এইরূপ বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলে কি ধরনের জীব বৈচিত্র্য দেখা যায়? স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে নিরক্ষীয় জলবায়ুর মতো গভীর চিরসবুজ অরণ্য এখানে কিন্তু দেখা যায় না। এখানে প্রধানত পর্ণমোচী অর্থাৎ শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায়। প্রকৃতির উদ্ভিদের প্রাধান্য হলে বৃষ্টিপাতের তারতম্য অনুসারে বনভূমির প্রকৃতি পরিবর্তিত হয়। যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি অর্থাৎ 200 সেন্টিমিটারের বেশি, সেখানে শুষ্ক ঋতুতে মাটি ভেজা থাকে, সেখানে মেহগিনি, শিশু, গর্জন প্রভৃতি চিরসবুজ অরণ্য দেখতে পাওয়া যায়। আবার মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অর্থাৎ 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে শাল, সেগুন, শিমুল, পলাশ, শিরীষ, মহুয়া, আম, কাঁঠাল প্রভৃতি পর্ণমোচী জাতীয় মিশ্র বনভূমি দেখা যায়। আচ্ছা, আবার বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার হলে ফণী, মনসা, বাবলা, ক্যাকটাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায়। উপকূল অঞ্চলে আবার সুন্দরী, গড়ান, গেওয়া গাছের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আচ্ছা, এই ধরনের জলবায়ুতে কি বন্যপ্রাণ আছে? হাতি, গন্ডার, চিতা, নেকড়ে, ভালুক, বানর, শিয়াল, হায়না, সাপ ছাড়াও বিশেষ অঞ্চলে যেমন সুন্দরবনে বিশেষ ধরনের বাঘ যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, গুজরাটে গির অরণ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া নদী মোহনায় কুমির, নদী জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যায়। তো এই রকম জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ কিন্তু যথেষ্ট প্রভাবিত হয়। তো এখানে কৃষিকাজ কেমন হয়? মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। অনুকূল জলবায়ু, উর্বর মৃত্তিকার জন্য এই অঞ্চল কৃষিকাজে অত্যন্ত উপযুক্ত। ধান, পাট, গম, আখ, তুলা, তৈলবীজ, চা, কফি, রবার এই অঞ্চলের প্রধান ফসল। এছাড়া আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, পেয়ারা প্রভৃতি ফল উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো এই জলবায়ু কিন্তু খুবই উপযুক্ত জলবায়ু মানুষের বসবাসের জন্য। খনিজ সম্পদের শিল্প কীরকম? এই জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ। কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, খনিজ তেল প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। বড় শিল্পের ক্ষেত্রে পাট শিল্প, কার্পাস শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প প্রধান। পরিবহন ব্যবস্থা দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিকাংশ ভূপ্রকৃতি কিন্তু সমতল, তাই সড়ক, রেল, জলপথ, আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থা উন্নত। জনবসতি, অনুকূল জলবায়ু, উর্বর মাটি, সমৃদ্ধ কৃষিকাজ, উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, ব্যাংকক প্রভৃতি বড় বড় জনবহুল শহর কিন্তু এখানে রয়েছে। তো এখানে ভবিষ্যৎ সম্ভাবনা কি, অর্থাৎ আরও কীভাবে ডেভেলপ হতে পারে? দেখো, অনুকূল জলবায়ু, কৃষিজ, বনজ, খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এই অঞ্চলে উন্নত পরিকাঠামো, প্রযুক্তি ও আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা আছে। কিন্তু এই অঞ্চলে যেটা প্রধান সমস্যা, দেখো, অনুকূল জলবায়ু থাকার জন্য অঞ্চল কিন্তু খুবই জনবহুল, এটা একটা বড় সমস্যা। এছাড়া এই জলবায়ু অঞ্চলে বেশিরভাগটাই কিন্তু ভালো। যাই হোক, তাহলে আজ তোমরা এই অধ্যায়টি থেকে কি জানতে পারলে? যে মৌসুমী জলবায়ু অঞ্চলের নামকরণ কিভাবে হলো, মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কী, এছাড়া মৌসুমী জলবায়ু অঞ্চলে বিভিন্ন জীব বৈচিত্র্য এবং তার আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে জানতে পারলে। তো এই অধ্যায়টি থেকে তোমাদের রইল কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলি তোমরা এই অধ্যায়টি পড়লে অবশ্যই ভালোভাবে করতে পারবে। নাম্বার 1, পৃথিবীতে কোথায় আদর্শ মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়? 2, মৌসুমী জলবায়ু অঞ্চলে বায়ুচাপ ও বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 3, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? 4, ব্রেক অফ মনসুন কাকে বলে? 5, মৌসুমী জলবায়ুকে ক্রান্তীয় পূর্বপ্রান্তিক জলবায়ু বলে কেন? তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমরা সকলে খুব ভালো থেকো এবং এই অধ্যায় সম্পর্কে তোমাদের যদি কোনো প্রকার প্রশ্নাবলী থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং
এছাড়াও তোমাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে মনে হয় যে ভিডিও করলে ভালো হয়, সেটাও কিন্তু জানাতে ভুলো না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।